আমরা এতক্ষণ কোড এবং জেনারেল উভয় পদ্ধতিতে ডাটাবেস তৈরি, টেবিল তৈরি, নির্ধারিত টেবিলে ডাটা ইনসার্ট, এডিট কিংবা টেবিলের ফিল্ডকে এডিট করার মতো কৌশলগুলো দেখেছি। একটি ব্লগ সাইট তৈরি করতে গেলে অ্যাডমিন প্যানেল থেকে যেমনিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ঠিক তেমনিভাবে ততক্ষণ পুরো সাইটটি কমপ্লিট হবে না যতক্ষণ না সাইটে নির্ধারিত ডাটাবেস থেকে ডাটা প্রিভিউ করা সম্ভব হবে। আমরা এতক্ষণ যা শিখেছি সেটি হচ্ছে ব্যাকএন্ডের কাজ। ফ্রন্ট এন্ডে ডাটা প্রিভিউ করতে হলে আমাদেরকে স্পেশাল কিছু কোড ব্যবহার করতে হবে। এখন আমরা নির্ধারিত ডাটাকে নির্ধারিত পেজে প্রদর্শন করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নেক্সট ডাটাবেজে একটি মাত্র টেবিল আছে, যেটি আমরা কোডের মাধ্যমে তৈরি করেছিলাম। বিগত লেসনগুলোতে আমরা এই সিস্টেমগুলো দেখিয়েছি। এখন নেক্সটের আন্ডারে থাকা ইনফো টেবিলে আমরা যদি ব্রাউজ করি তাহলে একটি মাত্র ডাটা দেখতে পাচ্ছি, আল আমিন 30 নেক্সট বরিশাল @yahoo.com। বোঝার সুবিধার জন্য আমরা এখানে আরও একটি ডাটা ইনসার্ট করছি। রাব্বি 22 একটি ইমেল অ্যাড্রেস লিখছি, rabbi@gmail.com। গো বাটনে ক্লিক করছি। ব্রাউজ করলে দেখব ডাটার সংখ্যা এখন 2। এই দুটি ডাটা আমি যদি প্রিভিউ করাতে চাই তাহলে আমাদেরকে নির্ধারিত কিছু কোড ব্যবহার করতে হবে। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়ার ড্রিমওয়েভারে। এখানে কোডের আকার কিছুটা বড় হওয়াতে আমি টোটাল কোডটি একই সাথে লিখে নিয়েছি। এখন শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দেব। কোডের স্টার্টিং কারিকুলাম আগের মতোই, পিএইচপির বেসিক কোড। পরবর্তীতে কানেকশন দেওয়া হয়েছে ভ্যারিয়েবল কন এর মাধ্যমে, যে বিষয়টি পূর্বের লেসনেও দেখেছি কয়েকবার। এরপরে আরও একটি ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, ভ্যারিয়েবল রেজাল্ট। তার আগের লাইনে আছে mysql_select db। আমরা এখানে ডাটাবেজের নাম লিখে দিয়েছি, কোন ডাটাবেজ থেকে প্রদর্শন করবে সে কারণে। আমরা দেখতে পাচ্ছি আমাদের MySQL ডাটাবেজের নাম হচ্ছে নেক্সট। এখানেও আমরা নেক্সট নাম ব্যবহার করেছি। এ পর্যায়ে ভ্যারিয়েবল রেজাল্টের ভেতরে আমরা MySQL কোয়েরি করেছি, mysql_query সিলেক্ট স্টার ফ্রম ইনফো। ইনফো হচ্ছে টেবিলের নাম যেটি নেক্সটের আন্ডারে আছে। সিলেক্ট স্টার বলতে বোঝানো হয়েছে টোটাল টেবিলকে সিলেক্ট করবে। টোটাল টেবিলে যত ডাটা আছে সব ডাটা সিলেক্ট করবে। এরপরে আমরা একটি টেবিল তৈরি করেছি ইকো কমান্ডের মাধ্যমে। এটি মূলত প্রিভিউ করার জন্য। আমরা যদি কোডকে এ পর্যন্ত রাখি, অর্থাৎ টেবিল বর্ডার 1 টিআর থেকে শুরু, টিআরে শেষ। টিআর হচ্ছে টেবিল রো, একটি রো যার ভেতরে হেডার টিএস, নেম নামে একটি হেডার থাকবে, এজ নামে একটি হেডার থাকবে এবং ইমেল নামে একটি ফিল্ড থাকবে। এ পর্যন্ত আমরা যদি রাখি তাহলে যে রেজাল্ট আসবে, আমরা নিচের অংশ একটু ডিলিট করে দিচ্ছি। ফাইলকে সেভ করছি। ফাইলটি select.php নামে সেভ করা হয়েছে। আমরা ব্রাউজারে গিয়ে ফাইলটিকে কল করব। localhost/phpguru। এখানে select.php ফাইলে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু
হেডার অংশ চলে আসলো, একটি টেবিলের নেম, এজ, ইমেল। যে বিষয়গুলো টিএইচ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, টিআর এর মাধ্যমে একটি মাত্র রো তৈরি করা হলো এবং এই রো এর মাঝে তিনটি অংশ, নেম, এজ, ইমেল। এখন আমরা যদি পরবর্তী কোডটুকু লিখে দেই, এখানে বলা হয়েছে হোয়াইল এক ধরনের লুপ কার্যক্রম চালানো হলো। ভ্যারিয়েবল রো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটি ভ্যারিয়েবল তৈরি করা হলো, MySQL _fetch _array। ফিচ করার অর্থ হচ্ছে অ্যারের মাধ্যমে ফিচ হবে, মানে হচ্ছে ভ্যারিয়েবল রেজাল্ট উপরে যে আছে, এখানে তো সমস্ত ডাটাগুলো সিলেক্ট করা হলো, সেই সিলেক্ট ডাটাগুলোকে ফিচ করবে, মানে আলাদা আলাদা ভাগে ভাগ করবে, যারটা তার সাথে মিল রেখে ভাগ করবে। এটি হচ্ছে ভ্যারিয়েবল রো। এই কাজগুলো করে ভ্যারিয়েবল রো এর মাঝে অন্তর্ভুক্ত থাকবে, হোয়াইল লুপের মাধ্যমে করা হয়েছে। সেকেন্ড ব্র্যাকেটের শুরু ইকো করার জন্য আরও একটি টেবিল রো থাকবে। হোয়াইল লুপ চালানোর অর্থ হচ্ছে এই কাজগুলো বারংবার ঘটবে। আমরা লুপের অধ্যায়ে বিষয়টি কিন্তু দেখেছি কয়েকবার। লুপের অর্থই হচ্ছে একটি কমান্ড বারংবার ঘটবে, অর্থাৎ এখানে আমরা যে সেটিংস ব্যবহার করেছি এই একই সেটিংস বারংবার ঘটবে। ইকোর মাধ্যমে শুরুতে রো দেয়া হয়েছে, যেমনিভাবে উপরেও রো দেয়া হয়েছিল। তারপরে টিডি, প্রত্যেকটি টেবিলের ফিল্ডে যে অংশগুলো আসবে সেগুলোকে টিডির মাধ্যমে দেয়া হয়েছে। আমরা যখন টেবিল অধ্যায় নিয়ে কাজ করেছি HTML এ, সেখানে আমরা এই বিষয়গুলোর পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম যে টিডি এই অংশে, অর্থাৎ নেইমের অংশে, এটি হচ্ছে হেডার। এটি একবার প্রদর্শিত হবে, কিন্তু লুপের কারণে এগুলো কিন্তু বারংবার প্রদর্শিত হবে। হেডারের প্রথম অংশে নেইমের নিচে আসবে ভ্যারিয়েবল রো, থার্ড ব্র্যাকেটের শুরু, ইনভার্টেড কমার শুরু, নেম। এটি হচ্ছে উপরের যে ফিচ কমান্ড দেয়া হয়েছে তার মধ্য থেকে আসা একটি তথ্য, নেম আসবে। এখানে নেইমের যে বানানটি, এটি কিন্তু আমাদের ডাটাবেজের সেই বানান যা নির্ধারিত আছে ইনফো টেবিলের আন্ডারে। পরবর্তীতে আবারও ইকো করা হলো টিডির মাধ্যমে। এটি হচ্ছে মিডল পয়েন্টের জন্য, টিএইচ এর জন্য। এজের ঘরে আসবে ভ্যারিয়েবল রো থেকে, যেহেতু এখানে তথ্যগুলোকে আলাদা করা হয়েছে, ভ্যারিয়েবল রো থেকে আসবে এজ। সবশেষে ভ্যারিয়েবল রো থেকে আসবে ইমেল। এটি হচ্ছে একজনের তথ্য। এরকম ডাটাবেজে যদি অসংখ্য লোকের তথ্য থাকে, একই সিরিয়াল মেনটেন করে তথ্যগুলোকে সাজানো হবে। যেহেতু আমরা উপরে কোয়েরি করেছি সিলেক্ট স্টার, সমস্ত তথ্যকে সিলেক্ট করতে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট ব্যক্তির তথ্য নয়। আর এই তথ্যগুলোকে সঠিকভাবে সারিবদ্ধভাবে সাজানোর জন্যই ব্যবহার করা হয়েছে হোয়াইল লুপ। সবশেষে ইকোর মাধ্যমে যেই টেবিলের শুরু করা হয়েছিল সেই টেবিল কিন্তু ক্লোজ করা হয়েছে। আমরা এখন ফাইলটিকে সেভ করছি। ডাটাবেজে আমরা দেখতে পাচ্ছি দুজনের তথ্য বিদ্যমান আছে। আমরা যদি আমাদের php_guru/select.php ফাইলে রিলোড করি, তাহলে দুজনের তথ্যই কিন্তু প্রদর্শিত অবস্থায় দেখতে পাচ্ছি। একটি ব্লগে যখন আমরা আর্টিকেল লিখে থাকি, তখন সেটি ডাটাবেজে যায়।
এবং ব্লক টেমপ্লেটের কাজ হচ্ছে ডাটাবেস থেকে সঠিকভাবে তথ্যগুলোকে প্রদর্শন করানো। একই সিস্টেম ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন রকম তথ্য আমাদের প্রয়োজন মতো প্রিভিউ করাতে পারবো। আমরা যদি ডাটাবেজে এখন আরও একটি তথ্য ইনসার্ট করি, ইনসার্ট কমান্ডের মাধ্যমে শর্টকাট ব্যবহার করছি, লিখছি মামুন 28 mamun@gmail.com গো। ব্রাউজ করলে আমরা এখানে তথ্য দেখতে পাচ্ছি তিনজনের ডাটা নতুনভাবে করা হয়েছে মামুন। এখন আমরা যদি আবার আমাদের ফাইলটি রিলোড করি তাহলে কিন্তু এখানে 3 জনের তথ্য প্রদর্শিত হচ্ছে। তথ্যগুলোকে সারিবদ্ধভাবে সাজানোর দায়িত্ব হচ্ছে ফিচ কমান্ডের এবং একইভাবে তথ্যগুলোকে সাজানোর দায়িত্ব হচ্ছে হোয়াইল লুপের। তথ্যকে আলাদা করা হয়েছে ফিচের মাধ্যমে এবং সেই তথ্যগুলোকে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা জায়গায় সেট করার দায়িত্ব দেওয়া হয়েছে লুপের মাধ্যমে। যেহেতু এখানে একবার দেখানো হয়েছে কিভাবে তথ্যগুলোকে সাজানো হবে, ঠিক সেম জিনিস ব্যবহার করে বারংবার তথ্যগুলো সাজিয়ে যাচ্ছে হোয়াইল লুপ। আর সকল তথ্য দেখানোর জন্য মাইএসকিউএল কোয়েরি সিলেক্ট স্টার ফ্রম ইনফো টেবিলের নাম যুক্ত করা হয়েছে। এই লেসনটি আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আমাদের সোর্স ফোল্ডারে পুরো বিষয়গুলো দেয়া আছে, সে বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।